ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব বাংলাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে আধিপত্য বিস্তার করেছে সেই বিষয়টি নিয়ে। তোমরা জানো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের একটি ব্যবসায়ী কোম্পানি। এই কোম্পানি ইংল্যান্ডে 1600 সালে প্রতিষ্ঠিত হয়। 7 বছর পরে, আফটার 7 ইয়ার্স, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে ভারতের ভূখণ্ডে ব্যবসা বাণিজ্য করতে আসে। ইতিপূর্বেই ভারতে ব্যবসা বাণিজ্য করতে এসছে অনেক কোম্পানি। পর্তুগিজ কোম্পানি ভারতে প্রথম ব্যবসা করতে আসে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 সালে ভারতে কালিকট বন্দরে আসে এবং এই কোম্পানি ভারতের বিভিন্ন জায়গায় বাণিজ্য কুটির স্থাপন করেছে এবং ব্যবসার প্রসার ঘটাতে থাকে। দিনেমার কোম্পানি এইভাবে ভারতে এসেছে। তারপরে ওলন্দাজ কোম্পানি, ফরাসি কোম্পানি এবং সবশেষে এসছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি তাই তো? এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা ব্যবসা করতে এসে ভারতের উপর আধিপত্য বিস্তার করে। অন্যান্য ব্যবসায়ী কোম্পানিগুলিকে দমন করে প্রয়োজনে তারা শক্তি প্রয়োগ করেছে। ইঙ্গো ফরাসি যুদ্ধ করেছে। আজকে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, এই সমস্ত ভূখণ্ডই হলো ভারতের ভূখণ্ড ছিল। এইসব ভূখণ্ডে বিভিন্ন উপনিবেশিক শক্তি, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতে করতে রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে। এ কথা বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকের মানদণ্ড রাজনৈতিক মানদণ্ড হিসাবে আবির্ভূত হয়। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ব্যবসায়ী কোম্পানি বা সংস্থা। এই কোম্পানি ভারতের বিস্তীর্ণ ভূখণ্ডে বাণিজ্যিক ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে আধিপত্য স্থাপনের পর একটা সময়ে এসে রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে। বাংলা, বিহার, উড়িষ্যার নবাবকে আপাত একটা দৃষ্টিভঙ্গিতে যুদ্ধ, পলাশির যুদ্ধ, তাতে সিরাজকে পরাজিত করে বাংলা, বিহার, উড়িষ্যার রাজ্যে ভূখণ্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য বিস্তার করে। বাংলাতে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম পদক্ষেপ নেয় যে বাংলাতে তারা বিনা শুল্কে বাণিজ্য করবে। যেসব বিদেশি কোম্পানি ভারতের বিভিন্ন ভূখণ্ডে, বিভিন্ন প্রদেশে ব্যবসা করত, সেখানে প্রদেশের শাসকের অনুমতি নিতে হতো এবং তার একটা ব্যবসা করার ক্ষেত্রে একটা কর বা শুল্ক দিত। এভাবে দিনেমার কোম্পানি শুল্ক দিয়ে ব্যবসা করত, ওলন্দাজ কোম্পানি শুল্ক দিয়ে ব্যবসা করত, তারপরে পর্তুগিজ কোম্পানি শুল্ক দিয়ে ব্যবসা করত, ফরাসি কোম্পানি শুল্ক দিয়ে ব্যবসা করত। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলল যে আমরা বিনা শুল্কে ব্যবসা করব। এখন এই যে বিনা শুল্কে ব্যবসা করব, এই কথাটা বললেই তো হলো না। তাহলে তারা যেখানে ব্যবসা করছে সেখানে তার নবাবের, আর রাজা থাকলে রাজার অনুমতি নিতে হবে। এবার এই অনুমতি নেওয়ার ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর কাছে আবেদন করে যে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার
দিতে হবে। তা এই অধিকার পেলে তারা বাংলা, বিহার, উড়িষ্যাতে বিনা শুল্কে বাণিজ্য করবে। বিনা শুল্কে বাণিজ্য কেন করবে বলতো? লাভ বেশি করার জন্য তো, নাকি? লাভটা বেশি করবার জন্য তারা বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দাবি করলো মুর্শিদ কুলি খাঁর কাছে। মুর্শিদ কুলি খাঁর কাছে আরেকটা দাবি করলো যে মুর্শিদাবাদে যে টাকা ছাপানোর যে কল আছে, টাকশাল, সেই টাকশাল ব্যবহারের অধিকার দিতে হবে। আরেকটা দাবি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কলকাতা তখন কিন্তু আজকের মতো শহর ছিল না, ছিল 300 বছরের উপরে আগে। তখন কলকাতাতে কলকাতার জমি চাষ হতো। হ্যাঁ, কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি, এই 3টি গ্রাম, আর এই 3টি গ্রামের সঙ্গে যুক্ত আরো 38টা গ্রাম, মোট 41টা গ্রামের রাজস্ব আদায়ের দায়িত্ব, রাজস্ব আদায় করবে, নির্ধারণ করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই দাবিটা মুর্শিদ কুলি খাঁর কাছে করলো। কে করলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মুর্শিদ কুলি খাঁ রাজি হলো না। মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদের টাকা ছাপানোর কল ব্যবহারের যে অধিকার সেটাও দিল না। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোটা ভারতবর্ষের শাসক তোমার সম্রাট ফারুক শেয়ারের কাছে গেলেন। ফারুক শেয়ারের কাছ থেকে গিয়ে ফারুক শেয়ারকে কিছু অর্থ দেয় এবং এই সামান্য অর্থের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যাতে বাণিজ্য করার অধিকার পায়, বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায়। মুর্শিদাবাদের টাকশাল ব্যবহারের অধিকার পায় এবং এবং কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি সহ আরো 38টা গ্রাম, মোট 41টা গ্রাম তারা কিনে ফেলে। এবং তাদের উদ্দেশ্য ছিল যে এখানে একটা বাণিজ্য কেন্দ্র স্থাপন করব। কলকাতায় গঙ্গার, হুগলি নদীর সঙ্গে সমুদ্রের যোগাযোগ ভালো, তারা এই উদ্দেশ্যেই এই গ্রামগুলি কিনে নিল। এটা নিল সম্রাট ফারুক শেয়ারের কাছ থেকে। এই যে একটা চুক্তি নামাতে সই করলো ফারুক শেয়ার, সেটাকে বলা হয় ফারুক শেয়ারের ফরমান, ফারুক শেয়ারের ঘোষণা। এটা শুধু মুখে ঘোষণা না, লিখিতভাবে ডকুমেন্টস ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়ে গেল ফারুক শেয়ারের কাছ থেকে। দেখো, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সে তো একদিকে ফারুক শেয়ারের অধীনে আছে। গোটা ভারতবর্ষের একজন শাসক রয়েছেন, তিনি ফারুক শেয়ার। তিনি যদি মেনে নেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দাবিকে, তাহলে এখানে মুর্শিদ কুলি খাঁর কিছু করার থাকে না। এইবার 1717 সালে ফারুক শেয়ারের কাছে এই ফরমান পেয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাতে ব্যবসা শুরু করে। এবার শুল্ক না দিয়ে ব্যবসা করা, তাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাভ বেশি হয়। আর অন্যান্য যে কোম্পানি, পর্তুগিজ কোম্পানি, ডেনমার্ক কোম্পানি, ওলন্দাজ কোম্পানি, ফরাসি কোম্পানি, তাদের ব্যবসার ক্ষেত্রে লাভ কম হতে লাগলো। পাশাপাশি বাংলার যারা দেশীয় বণিক, তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হলো। এইভাবে বাংলার অর্থনীতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য বিস্তার করলো। এখানে ফারুক শেয়ার ঠিক করলো না ভুল করলো, সেটা তোমরাই বিবেচনা করবে। ফারুক শেয়ারের এই ভুলের কারণেই বাংলা, বিহার, উড়িষ্যাতে নবাবের স্বাধীন চেতা মুর্শিদ কুলি খাঁর কোনো কিছু করার থাকলো না। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1717 সালে যে বিনা শুল্কে বাণিজ্য করার যে বক্তব্য, যে নথিতে লিপিবদ্ধ হলো, তাকে বলা হয় দস্তক। এই দস্তক ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালু করলো। দেখো, দস্তক ব্যবহার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ তো বেশি করছে, পাশাপাশি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা কর্মচারী, তারা কিন্তু দস্তকের অপব্যবহার করত।
ওই দস্তক পত্রটা তারা ব্যক্তিগত ভাবে সকালে বিকালে, হ্যাঁ, সরকারি অফিস টাইম বাদে তারা কিন্তু এই দস্তক ব্যবহার করে ব্যক্তিগতভাবে ব্যবসা করত। এইভাবে দস্তকের অপব্যবহার শুরু হলো এবং এতে বাংলার যারা ব্যবসায়ী তাতে তারা ক্ষতিগ্রস্ত হলো। এবার এইরকম পরিস্থিতি একের পর এক নবাব যারা এসছেন তারা সবাই মেনে নিয়েছেন, কিন্তু সিরাজদৌল্লার দাদু, মার বাবা আর কি, তার নাম বলতে পারবে, তিনি হলেন তোমার আলীবর্দী খাঁ। এই আলীবর্দী খাঁ এসে নবাব হয়ে বললেন কোম্পানিকে যে আমি তোমাদের বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দেব না। 1717 সালে ফারুক সিয়ার তোমাদের অধিকার দিয়েছে ঠিক কথা, কিন্তু তাতে তোমাদের কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করে বিশাল লাভের অধিকারী হচ্ছে, আর আমার বাংলার যারা বণিক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ব্যবসাতে বিরাট ক্ষতি হচ্ছে, ব্যবসা তাদের লাটে উঠেছে। তাই আমি তোমাদের এই অধিকার দেব না। আর তোমাদের যে দস্তক ব্যবহার করে তোমরা তো লাভ করছোই, তার পাশাপাশি তোমাদের কর্মচারীরা আরো দুর্নীতি করছে, দস্তকের ব্যবহার করছে, এইটাও আমি মানছি না। আলীবর্দী খাঁ স্বাধীন চেতা নবাব। আলীবর্দী খাঁ জীবিতকালে তার আর ছোট মেয়ের নাম কি বলতে পারবে না? ছোট মেয়ের আমিনা বেগম, তার পুত্র সিরাজ তাকে নবাব পদে নিয়োগ করেন। নিয়োগের সময় একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব, অর্থাৎ সিরাজের বড় ছেলের সন্তান, সে উত্তরাধিকারী ছিল সিংহাসনের। মেজ সিরাজের মাসি ঘসেটি বেগম, সে উত্তরাধিকারী ছিল, কিন্তু ছোট মেয়ের সন্তান সিরাজ সিংহাসনে বসতেন। এখানে একটা দ্বন্দ্ব ছিল। মাসি একটা ষড়যন্ত্র করে, দরবারের বিভিন্ন কর্মচারী অফিসারদের নিয়ে একটা চক্র তৈরি করে, সিরাজকে হত্যার পরিকল্পনা করে। এটাকে বলা হয় ঘসেটি চক্র। ঘসেটি চক্র। তার মাসি সিরাজকে হত্যা করার পরিকল্পনা করে, কিন্তু অতর্কিত আক্রমণও করে হাজারদুয়ারিতে, অর্থাৎ মুর্শিদাবাদের রাজধানীতে, কিন্তু সিরাজ সেই সময় তিনি তার জীবন নিয়ে পালিয়ে যান। সফল হয়নি, ঘসেটি চক্রান্ত ব্যর্থ হয়। এবার নবাব সিরাজ ক্ষমতায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে স্বাভাবিক ব্যবহার করল না। আবার নবাব সিরাজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পছন্দ করছে না। নবাব সিরাজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পছন্দ তো করবেই না, তার কারণ সিরাজদৌল্লা তিনি স্বাধীন চেতা নবাব, তিনি স্বাধীনভাবে বাংলা, বিহার, উড়িষ্যাকে চালাতে চান। সেক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে গুরুত্ব দিত না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসায়ী কোম্পানি, তুমি ব্যবসা করো, ঠিক আছে, অন্যান্য কোম্পানি ব্যবসা করছে, তোমরাও ব্যবসা করো, এইটুকুই মানে মেনে নিতে বাধ্য হয়েছিলেন সিরাজ। কিন্তু সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ বেঁধে গেল, একাধিক কারণে বিরোধ বাঁধল। সেই কারণগুলো আমি এক দুই করে আলোচনা করব। দেখো, সিরাজের বয়স যখন সিংহাসনে বসেন 1756 সালে, তখন বয়স কত ছিল বলতে পারবে? 23 বছর। 23 বছর, মাত্র 23 বছর। এবার আলীবর্দী খাঁ যখন মারা গেল, নতুন যে নবাব হয় তাকে বিভিন্ন কোম্পানি, বিদেশি কোম্পানি, ইউরোপীয় কোম্পানি, তারা নজরানা পাঠায়। নজরানা মানে এটা আরেকটা বাংলা হচ্ছে উপঢৌকন। উপঢৌকন এখানে ঘুষ নয়, একটা অনারিয়াম, একটা যে আমরা নতুন নবাবকে স্বাগত জানাচ্ছি, আমরা সম্মান জানাচ্ছি, হ্যাঁ, একটা
শ্রদ্ধা নিবেদন করছি, এই বলে একটা ডকুমেন্টস নবাবকে দেয়। কিন্তু এইটা দিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেরি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেরি করলো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি চায়নি যে সিরাজদৌল্লা বাংলা বিহার উড়িষ্যার নবাব হোক। এইরকম একটা বিরোধের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেল। আর আর নবাবের আগে থেকেই জানা ছিল যে ঘসেটি চক্রান্ত, তার সঙ্গেও কিন্তু ইংরেজদের যোগাযোগ ছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজের সঙ্গে যেসব কারণে বিরোধ দেখা দিয়েছিল, সেই বিরোধগুলো আমরা 1, 2, 3 করে আলোচনা করব। 1 নাম্বার বিরোধের কারণ হলো আনুগত্য বিলম্ব। আনুগত্য মানে কি রুদ্র? আনুগত্য হচ্ছে মেনে নেওয়া, মেনে নেওয়া। এখানে আনুগত্য বলতে গেলে দেখো, বাংলা বিহার উড়িষ্যার জনগণ তো নবাবকে মেনে নেবেই, নবাবের হাতে চূড়ান্ত ক্ষমতা আছে, তো জনগণের আনুগত্য তো নবাব পাবেই। কিন্তু যেসব ইউরোপীয় কোম্পানি আমাদের এই বাংলাতে ব্যবসা করতে এসছে, তাদের আনুগত্য জানাতে হয়, আনুগত্য সম্মান মর্যাদা জানাতে হয়, লিখিতভাবে তারা সম্মান দেবে সিরাজকে। কিন্তু এই আনুগত্য, এই যে নজরানা যেটা পাঠালো, সাম্মানিক পত্র এবং কিছু গিফট বলতে পারো, উপহার, সেটা পাঠাতে অনেকটা দেরি করলো। ও ফরাসি কোম্পানি পাঠিয়ে দিয়েছে, ওলন্দাজ কোম্পানি পাঠিয়ে দিয়েছে, ডেনমার্ক কোম্পানি পাঠিয়ে দিয়েছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই নজরানা বা উপঢৌকন পাঠাতে অনেকটা দেরি করলো। এখানে সিরাজ ভাবলেন যে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাকে অসম্মান করছে, আমাকে অসম্মান করছে, হ্যাঁ, আমাকে দেরিতে উপঢৌকন পাঠিয়ে আমাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপমান করলো। 1 নাম্বার কারণ। সেই কারণে সিরাজ কিন্তু কোম্পানিকে পছন্দ করেননি। নাম্বার 2। 2 নাম্বার কারণ, সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ষড়যন্ত্রের সংবাদ সিরাজ কিন্তু জেনে গেল। ষড়যন্ত্রের সংবাদ জেনে গেল। কার বিরুদ্ধে ষড়যন্ত্র? কার বিরুদ্ধে ষড়যন্ত্র? তার বিরুদ্ধে, অর্থাৎ নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই খবরটা পেয়ে গেল। তার মাসি ঘসেটি বেগমের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা, কর্তৃপক্ষের লোকেরা, কলকাতা কর্তৃপক্ষের ম্যানেজমেন্টে যারা আছেন, ক্লাইভ, এরা কি করলো? এরা কিন্তু ঘসেটি বেগমের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে উৎসাহিত করে যে তোমাকে সিংহাসনে বসাবো। সিরাজের বড় মাসি ছেলে শৌকত জঙ্গ, হ্যাঁ, সেও কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই শৌকত জঙ্গের সঙ্গে এবং ঘসেটি বেগমের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুক্ত হয়ে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক কষেছে এবং সিরাজকে হত্যা করার পরিকল্পনাও করেছে এবং হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। এইসব কথা সিরাজ কিন্তু জেনে গেছে। জেনে যাওয়ার পরে সিরাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মনে প্রাণে ভালোবাসতে পারেনি এবং রেগে যায়। 3 নাম্বার, কৃষ্ণ দাসকে আশ্রয় দেন। ঢাকার নবাব কৃষ্ণ দাস, তার পিতা রাজবল্লভ, তার রাজবল্লভের রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল। রাজবল্লভ যে রাজস্ব আদায় করেছিল চাষিদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে, সেই রাজস্ব গোপনে তার পুত্র কৃষ্ণ দাসকে দিয়ে তোমার কলকাতাতে ইংরেজদের আশ্রয়ে পাঠিয়ে দেন। ইংরেজরা কৃষ্ণ দাসকে আশ্রয় দিল। রাজবল্লভ অন্যায় করলো এবং রাজবল্লভ যে অর্থ আত্মসাৎ করছে, রাজস্বের অর্থ, সেটা সিরাজ বুঝতে পেরেছেন। আবার
রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাতে আশ্রয় দিয়েছে। এতে সিরাজ ক্ষুব্ধ হলেন। এখন 4 নাম্বার কি? দুর্গ নির্মাণ। দুর্গ কি? দুর্গ হচ্ছে ব্যবসা করার জন্য ঘর বাড়ি তৈরি করা, জিনিসপত্র রাখতে হবে সেখানে, অ্যাকচুয়ালি একটা গোডাউন টাইপের আর কি, মালপত্র রাখার জন্য। এবার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুর্গ তৈরি করছে কলকাতাতে, আবার ফরাসি কোম্পানি চন্দননগরে দুর্গ তৈরি করছে। এটা সিরাজের কাছে খবর গেল। সিরাজ তাদেরকে নির্দেশ দিল যে দুর্গ তৈরি করা বন্ধ করো। লোক মারফত খবর পাঠালো যে তোমরা দুর্গ নির্মাণ বন্ধ করো। তোমরা তো দুর্গ নির্মাণের জন্য আমার কাছে অনুমতি নাওনি। আমারই রাজ্যে, আমার এই প্রদেশে তোমরা ব্যবসা করছো, ঠিক আছে, আর ব্যবসার জন্য তুমি যা করবে সেখানে আমার অনুমতি দরকার, তোমরা তা নিয়ে নাওনি। এই ব্যাপারে খবর যখন সিরাজ পেলেন, তখন সিরাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলল দুর্গ নির্মাণ বন্ধ করো। প্রথমে দুর্গ নির্মাণ করছি না এই খবর দিল, বলে আমরা দুর্গ নির্মাণ তো করছি না। দেখো, দুর্গ নির্মাণ ব্যাপারটা গোপন থাকবে? থাকবে না। এটা তো একটা ফিজিক্যাল ব্যাপার না, বাহ্যিক ব্যাপার। তাহলে দুর্গ নির্মাণটা করছে। এবার ফরাসি কোম্পানিকে যে নির্দেশ দিল, ফরাসি কোম্পানি কথা শুনলো এবং দুর্গ নির্মাণ তারা বন্ধ করে দিল। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুর্গ নির্মাণ বন্ধ করলো না। এতে সিরাজ যে রাগ হয়, সিরাজ ক্ষুব্ধ হন। 5 নাম্বার হচ্ছে দস্তকের অপব্যবহার। 1717 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোটা ভারতের সম্রাট ফারুক শাহের কাছ থেকে সামান্য অর্থের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যাতে বাণিজ্যিক অধিকার লাভ করে। এই অধিকার হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যাতে বাণিজ্য করবে, কোনো শুল্ক বা ট্যাক্স দেবে না। কিন্তু অন্যান্য কোম্পানি তো ট্যাক্স দিচ্ছে। এইবার সিরাজ বললেন যে তুমি কেন ট্যাক্স দেবে না? 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা দুর্নীতির সঙ্গে যুক্ত। তারা সবাই কিন্তু ইউরোপীয় বা ইংরেজ নয়, ভারতীয়রা তার ব্যবসার সঙ্গে কর্মচারী হিসেবে নিযুক্ত হয়েছে। তারা এই দস্তক ব্যক্তিগতভাবে কাজে লাগিয়ে ব্যক্তিগত বাণিজ্য করত। তাহলে কি হলো? ব্যক্তিগত বাণিজ্যের ফলে সিরাজের কর্মচারীরা বেশি লাভবান হলো। তাহলে বাণিজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা শুল্ক দিয়ে ব্যবসা করছে তাদের লাভ কম হতো। বাংলার যারা ব্যবসায়ী বণিক, বিহার, উড়িষ্যার বণিক, তাদের কিন্তু লাভের পরিমাণ কমে গেল, তাদের ক্ষতিগ্রস্ত হলো, তাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং সিরাজ এটা বুঝতে পেরে দস্তকের অপব্যবহার যাতে না হয় তার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সিরাজ হুইপ দিল। 6 নাম্বার হচ্ছে নারায়ণ দাসকে অপমান। কলকাতাতে ইংরেজরা দুর্গ নির্মাণ করছে, কলকাতাতে ইংরেজরা দুর্গ নির্মাণ করছে, বিনা শুল্কে তারা বাণিজ্য করছে, আর কৃষ্ণ দাসকে তারা আশ্রয় দিয়েছে। এইসব কারণে সিরাজ ক্ষুব্ধ আছে। এবং এগুলো হচ্ছে কি হচ্ছে না, দুর্গ নির্মাণ করছে কি করছে না, বিনা শুল্কে বাণিজ্য করছে কি করছে না, সে ব্যাপারে আমাকে তদন্ত করতে হবে। তার জন্য নারায়ণ দাসকে পাঠালো সিরাজ, আর নারায়ণ দাসকে অপমান করলো। নারায়ণ দাস ছিলেন সিরাজের দূত, আর তাকে অপমান করা মানে কি ইংরেজ কর্তৃপক্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা কাউন্সিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার পক্ষে তাদের উপরে চটে গেল। এবার যে অপমানটা করলো, বলে তুমি গুপ্তচর, কৃষ্ণদাসকে বললো তুমি গুপ্তচর, কিন্তু আসলে গুপ্তচর নয়, তিনি আলোচনা করতে গিয়েছিলেন। তাহলে এটা হচ্ছে ম্যাটার অফ প্রেস্টিজ, এটা সিরাজের সম্মানী লাগলো। তাহলে এই 6টা কারণে মোটামুটি সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির
বিরোধ বাঁধলো। এবার বিরোধের ফলে সিরাজ কিন্তু কলকাতা অভিমুখে যায় এবং আলিপুরে সিরাজের বাহিনীর সঙ্গে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাহিনী সরাসরি সামনাসামনি হয় এবং সিরাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পরাজিত করে এবং এটা এবং এবং তাদেরকে আটক করে। প্রচার হয় যে একটা ছোট্ট ঘরে ইংরেজ কর্মচারী ইংরেজ বাহিনীকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীকে আটক রাখে, তাতে বহু মানুষ মারা যায় শ্বাসরোধ হয়ে। এটাকে ইতিহাসে অন্ধকূপ হত্যা বলা হয়। 146 জন ইংরেজ সেনাকে, এখানে নারী পুরুষ সবই ছিল, 18 ফুট লম্বা আর 14 ফুট 10 ইঞ্চি চওড়া, 18 ফুট লম্বা 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটা ছোট্ট ঘরে 146 জনকে আটক রাখে সিরাজ, আর তার ফলে 123 জনের মারা যায়। এই ঘটনাকে ইতিহাসে অন্ধকূপ হত্যার ঘটনা বলা হয়, ব্ল্যাক হোল ট্র্যাজেডি বলা হয়। এখন এতে এই যে বক্তব্য, এটা হলো ওই ইংরেজ ঐতিহাসিকের বক্তব্য। এটা যদিও বিতর্কিত, ইংরেজ ঐতিহাসিক হলওয়েলের বক্তব্য, কিন্তু অনেক ঐতিহাসিক এটাকে স্বীকার করেন না। তারপর সিরাজ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি উভয়ে কিন্তু মানে পরস্পরের প্রতি বিদ্বেষ ভাব প্রকাশ করে। শেষ পর্যন্ত আবার যুদ্ধের প্রস্তুতি হয়, যুদ্ধ করতে সামনাসামনি হয় এবং যুদ্ধে দেখা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরাজিত হয়েছে এবং আলীনগরের সন্ধি হয়েছে। আলীনগরের সন্ধি, সিরাজ কলকাতার নতুন নাম দেন আলীনগর। এই যে আলীনগরটা নাম দিয়েছে কে? সিরাজ। বোঝা গেল? আচ্ছা, দেখো ঐতিহাসিক জেন সরকার, যদুনাথ সরকার বলছেন যে 70-80 জন ইংরেজ কলকাতায় ছিলেন, তাহলে এতজন ইংরেজ মারা গেল কি করে, তাই না? আচ্ছা, এইবার আলীনগরে যে সন্ধি হলো তাতে বিনা শুল্কে বাণিজ্য করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা কিন্তু সিরাজ মেনে নিল। আর এই সন্ধির পরে দুই শক্তি কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হইতে থাকে। এখন কথা হলো কি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা কম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা কম, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেছনে কিন্তু ইংরেজ উপনিবেশিক শক্তির মূল চাবিকাঠি যে সরকার, ইংরেজ সরকার, তার কিন্তু হাত আছে মাথায়, কি তাই তো? আচ্ছা, এবার আলীনগরের সন্ধির মধ্যে কিছু ত্রুটি ছিল। কি ত্রুটি ছিল বলতো? আলীনগরের যে সন্ধি সিরাজ করলো তাতে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার মেনে নিল, এটা তো ভুল হলো না? টাকা ছাপানোর কল টাকসালে নিজস্ব মুদ্রা প্রস্তুত করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা একটা মারাত্মক অধিকার তারা পেয়ে গেল। ফোর্ট উইলিয়াম দুর্গ সুরক্ষিত রাখবে, ফোর্ট উইলিয়াম দুর্গ, বুঝলে, সুরক্ষিত রাখবে ফোর্ট উইলিয়াম দুর্গ। আর নবাব ইংরেজদের আর্থিক ক্ষতিপূরণ দিতে থাকবে। তাহলে এখানে আলীনগরের সন্ধিতে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হলো, ইংরেজদের পক্ষে এটা কি বলবো, এটা অনেক সুবিধাজনক হয়ে গেল, আর সিরাজের পক্ষে এটা ক্ষতিকর হলো। এবার দুই পক্ষই কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা কাউন্সিলের সেনার সংখ্যা হলো 3000। 3000-এর মধ্যে 2200 হলো ভারতীয় সেনা আর 800 হলো ইংরেজ সেনা। কারণ এই 3000 সেনা দিয়ে নবাবের 68,000 সেনা, বাংলা বিহার উড়িষ্যার নবাবের 68,000 সেনা, তার সঙ্গে যুদ্ধ করে পারবে কি? পারবে না। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ক্লাইভ ষড়যন্ত্রের ছক কষতে লাগলো। ষড়যন্ত্র কিভাবে? যে সিরাজের প্রধান সেনাপতি মির্জাফরের সঙ্গে গোপনে চুক্তি করলো যে তুমি যদি যুদ্ধে সাহায্য করো, নীরব দর্শকের ভূমিকা পালন করো, সেনাদের যুদ্ধ করা থেকে বিরত রাখো, তাহলে তো তোমাকে আমরা নবাব করব। হ্যাঁ,
তুমি জীবনে নবাব হতে পারবা বলো? হ্যাঁ, তখন মির্জাফর দেখছে তা তো আমি পারবো না, তাই না? তা মির্জাফরকে একটা বিরাট টোপ দিল এবং মির্জাফর কিন্তু সেটা কিন্তু টোপটা গিলে ফেললো। আচ্ছা, এর মধ্যে গোপন চুক্তি হলো। হ্যাঁ, গোপন চুক্তি হলো যে যুদ্ধ হবে, তুমি আমরা কলকাতা থেকে অগ্রসর হব, আর তুমি মুর্শিদাবাদ থেকে সেনাবাহিনী নিয়ে অগ্রসর হব। এবং সেই মতো সিরাজকে উৎসাহিত করে মির্জাফর যুদ্ধের জন্য প্রস্তুত এবং মুর্শিদাবাদ থেকে নবাবের সেনাবাহিনী রওনা দেয়, আর কলকাতা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনারা রওনা দেয়। এবার নদিয়ার শেষ প্রান্ত পলাশিতে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ পলাশির যুদ্ধ নামে খ্যাত। দেখো, সিরাজের ৬৮,০০০ বাহিনীর মধ্যে ৫০,০০০ সেনা ছিল পদাতিক বাহিনী, অর্থাৎ পায়ে হাঁটা সেনা, পায়ে হেঁটে এসেছিল, আর ঘোড়ায় চড়ে এসেছিল ১৮,০০০। তাহলে ১৮ আর ৫০ কত হলো? ৬৮। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা ছিল মাত্র ৩,০০০। ৮০০ হলো ইংরেজ সেনা, আর ২২০০ হলো ভারতীয় সেনা। ঠিক আছে, এবার যুদ্ধে সিরাজকে পরামর্শ দিলেও আগে থেকে মোহনলাল, মীর মদন এবং আরো অনেকে সিরাজ সেটা বিশ্বাস করতে পারেনি। বিশ্বাসঘাতক মির্জাফরের কে বিশ্বাস করে এবং যুদ্ধ শুরু হয়। যুদ্ধক্ষেত্রে মীর মদন, মোহনলাল, কিছু মানুষ তারা যুদ্ধ করে প্রাণ দিয়েছেন, আর বাকিরা যুদ্ধ থেকে বিরত থেকেছে। তার কারণ সেনারা পরিচালিত হয় সেনাপতির নির্দেশে। অল্প বয়সের নবাব সিরাজ এখানে বিচক্ষণতা দেখাতে পারেননি। শেষ পর্যন্ত পলাশির যুদ্ধে নবাব পক্ষ পরাজয় স্বীকার করে নেয়, সিরাজ পলায়ন করে। সিরাজকে পরবর্তীকালে তাকে ধরে মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে ছুরিতে আঘাত করে হত্যা করা হয়। গোপন চুক্তি অনুযায়ী তোমার কি হলো, ক্লাইভের সঙ্গে যে গোপন চুক্তি ছিল, মির্জাফর নবাব হলো এবং মির্জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করতে থাকে। দেখো, মির্জাফরের কাছ থেকে প্রচুর অর্থ যখন আদায় করছে, মির্জাফর আর অর্থ দিতে পারছে না, তখন আর মির্জাফর কিন্তু ক্ষমতায় থাকতে চাইছে না। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে ক্ষমতার থেকে নামিয়ে দিল, দিয়ে তার পুত্র নাজিমউদ্দৌলাকে সিংহাসনে বসায়। নাজিমউদ্দৌলা সিংহাসনে বসলো, বসে নাজিমউদ্দৌলা যে অর্থ দিচ্ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, সেটা আশানুরূপ মানে হলো না, অর্থাৎ কোম্পানির আশা পূরণ হলো না। তখন কোম্পানি পুনরায় মির্জাফরকে সিংহাসনে বসালো। মির্জাফরকে সিংহাসন বসিয়ে তার মাধ্যমে অর্থনৈতিক শোষণ বাংলাতে করতে থাকে। অনেক কিছু সুযোগ সুবিধা আদায় করে নেয়, অর্থ একের পর এক অর্থ দাবি করে, যেটা আর মির্জাফরের পক্ষে দেওয়া সম্ভব হয়নি। রাজকোষ শূন্য হয়ে যায়, অর্থনৈতিক দুর্বল হয়ে যায় অর্থনৈতিক দিক থেকে। তারপর মির্জাফরের পরে তার জামাইকে সিংহাসনে বসায় বাংলা, বিহার, উড়িষ্যার নবাব পদে। তার জামাইকে মীর কাসিম। দেখো, মীর কাসিম ক্ষমতায় এসে মীর কাসিম ওই সিরাজের মতোই স্বাধীন চেতা নবাব ছিলেন, মুর্শিদ কুলি খাঁর মতোই স্বাধীন চেতা নবাব ছিলেন। মীর কাসিম তোমার এর মতোই স্বাধীন চেতা, অর্থাৎ আলিবর্দী খাঁর মতোই স্বাধীন চেতা নবাব ছিলেন। তাই তিনি ইংরেজদের সঙ্গে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আবার যুদ্ধ করার পরিকল্পনা নিলেন। ভারতের যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে 1757 সালে পলাশির যুদ্ধের মধ্য দিয়ে, সেটা প্রকৃত যুদ্ধ না হলে তো যুদ্ধ না। তো তখন মীর কাসিম কিন্তু পরিকল্পনা শুরু করে, ফরাসি শক্তির সঙ্গে চুক্তি করে তাদের কাছ থেকে যুদ্ধ কৌশল গুলো শিখছে। তার ফরাসি উপনিবেশিক শক্তি, সেও কিন্তু শক্তিশালী, তার অনেক উপনিবেশ আছে। আফ্রিকা মহাদেশের বহু জায়গা ফরাসিদের উপনিবেশ ছিল। তোমার কানাডাতে উপনিবেশ ছিল ফরাসি। পরবর্তীকালে কানাডাতে যুদ্ধ করে, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ করে ইংরেজ সরকার তোমার কানাডা থেকে
ফরাসি শক্তিকে উৎখাত করে। আবার ভারতবর্ষে ফরাসি শক্তির সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক যুদ্ধ হয়েছে, আমরা দেখব পরবর্তীকালে হয়েছে, আগেও হয়েছে বিভিন্ন শক্তির সঙ্গে। তো মীর কাসিম রাজধানী মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে স্থানান্তরিত করেন। কারণ মুর্শিদাবাদটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নখদর্পণে আছে। তখন রাজধানীকে তোমার মুঙ্গেরে নিয়ে গিয়ে নতুন করে সামরিক শক্তি বৃদ্ধি করেন, নতুন করে কর আদায় করেন, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কর বা রাজস্ব দেওয়াটা বন্ধ করে দেয়। ওকে, আচ্ছা, এইবার ধরো এতে কি হলো, ক্ষুব্ধ হয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর ফলে কি হলো, 1764 সালে তোমার যুদ্ধ হলো। এই যুদ্ধ কি যুদ্ধ বলো? বক্সার যুদ্ধ। বক্সার যুদ্ধ এটা প্রকৃত যুদ্ধ। এই বক্সার যুদ্ধে একদিকে বাংলা বিহার উড়িষ্যার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সলিমুল্লাহ, সরি অযোধ্যার নবাব কে বলতো, যাই ভুলে গেলাম, অযোধ্যার নবাব, আর হলো দিল্লির সম্রাট শাহ আলম। অযোধ্যার নবাব হলো সুজাউদ্দৌলা। তাহলে শাহ আলম গোটা ভারতের সম্রাট, আর অযোধ্যার নবাব হলো সুজাউদ্দৌলা, আর বাংলা বিহার উড়িষ্যার নবাবকে মীর কাসিম। এই তিনজন মিলে বক্সার যুদ্ধে যুদ্ধ করলো, এবং যুদ্ধে প্রকৃত যুদ্ধ হলো। এখানে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হেরে গেল। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে লিডার, তার নাম কি? ক্লাইভ। সে বক্সার যুদ্ধের পরে দেশে ফিরে গেল। দেশ ফিরে গেলে কলকাতা কাউন্সিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কমিটি, বুঝলে তো, সেই কমিটি গোটা ভারতবর্ষকে জোর করে যুদ্ধের মাধ্যমে দখল করবার পরিকল্পনা করে। এটাকে বলা হয় ভৌগোলিক সাম্রাজ্যবাদ। দেখো, ভৌগোলিক সাম্রাজ্যবাদ এই কারণে বলছি যে বাংলা বিহার উড়িষ্যা এ তো যুদ্ধে হেরে গেছে, আমরা এটা ক্যাপচার করব। ও তোমার অযোধ্যার সংলগ্ন উত্তরপ্রদেশ, যেটা যুক্তপ্রদেশ, সেটা আমরা দখল করে নিব, এবং আমরা দিল্লির সম্রাটকে যেহেতু পরাজিত করেছি, আমরা সব ভূখণ্ড কিন্তু সরাসরি দখলে নিয়ে আসবো, এই সিদ্ধান্ত নিয়েছিল। এবার ক্লাইভ দেশে ফিরে গেলেন। ক্লাইভকে লর্ড উপাধিতে ভূষিত করে ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ সরকার। সে ভারতে ফিরে এসে কলকাতা কর্তৃপক্ষকে বলল, তোমাদের ডিসিশন ভুল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিসিশন ভুল করেছে, তোমরা এই মুহূর্তে ভৌগোলিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা আমাদের দরকার নেই। ভৌগোলিক সাম্রাজ্যবাদ আমরা প্রতিষ্ঠিত করব, গোটা ভারতবর্ষ আমরাকে সরাসরি ভাবে শাসন করতে পারবো, কিন্তু এখানে তাতে কিন্তু অনেক বেশি বাধা আসতে পারে বা আসবে। তাই এই মুহূর্তে বাণিজ্যিক যে সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক যে সাম্রাজ্যবাদ, এটাকেই আমাদের গুরুত্ব দিতে হবে। তারপরে বিচক্ষণ বাস্তববাদী, এখন লর্ড ক্লাইভ হয়ে গেছে, তিনি মানে অর্থনৈতিক আধিপত্য বিস্তারের জন্য পদক্ষেপ গ্রহণ করলেন, এবং তিনি সিদ্ধান্ত নিলেন ভৌগোলিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার পরিবর্তে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত করতে হবে। আর অর্থনৈতিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য আমাদের একটা পদক্ষেপ কি, দেওয়ানি লাভ করতে হবে। দেওয়ানি লাভ কি? রাজস্ব সংক্রান্ত ক্ষমতা লাভ করতে হবে। এইটা আমাদের হাতে রাখতে হবে। অর্থাৎ নবাব থাকবে। আমরা তো সিরাজের পরে মির্জাফরকে নবাব করেছি, তার কাছ থেকে তো শুধু অর্থ নিয়েছি। নাজিমউদ্দৌলা তার সন্তান নবাব হয়েছে, তার কাছ থেকে শুধু অর্থ নিয়েছি। আবারও মির্জাফরকে আমরা সিংহাসনে বসেছি, তার কাছ থেকে শুধু অর্থ নিয়েছি, আমরা নিজের দেশে নিয়ে গেছি। আবার আমাদের বাণিজ্যিক সুযোগ সুবিধা আমরা অনেক কিছু করে ফেলেছি। আবার আমরা কিন্তু আবার আগামী দিনে আমরা নবাব পদটা তুলবো না। নবাব হলো কাঠের পুতুলের মতো ব্যবহার করবে, ক্রীড়নকে পাপেটে পরিণত করব। নবাবের হাতে আমরা ক্ষমতা দিব না, ক্ষমতা দিলে মুশকিল আছে। ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে থাকবে, কিন্তু রাজস্বের ব্যাপারটা এইটা আমাদের হাতে থাকবে। রাজস্ব আদায় করা, নির্ধারণ করা, রাজস্ব ব্যবহার করা আমাদের ভান্ডার থাকবে। আর নবাবের ভান্ডার, রাজ ভান্ডার, সেটা শূন্য থাকবে। আর নবাব কিন্তু রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করবে, মারামারি ঠেকাবে।
প্রশাসনিক দায়িত্ব, নিজামতি দায়িত্ব, একে বলা হয় নিজামতি দায়িত্ব। কি বুঝতে পারলে তো? নিজামতি মানে প্রশাসনিক দায়িত্ব, ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে। আর নবাবের হাতে আর্থিক ক্ষমতা থাকবে না, আর কোনো ক্ষমতা অ্যাকচুয়ালি ডিসিশন মেকিং, যে সরকারি সিদ্ধান্ত গ্রহণ, সেটা থাকবে না। এই যে নবাবের হাতে তোমার ক্ষমতা থাকলো না, দায়িত্ব দেওয়া হলো, আর আর কোম্পানির হাতে দায়িত্ব থাকলো না, কোম্পানির হাতে ক্ষমতা থাকলো। এটাকে বলা হয় দুই ধরনের শাসন, এটাকে বলা হয় দ্বৈত শাসন। এই দ্বৈত শাসনের ফলে বাংলাতে ওই যে ৭৬-এর মন্বন্তর দেখা দিল ১৭৭০ সালে, তাই তো? বাংলা ১১৭৬। হ্যাঁ, এই অনেক গ্রাম শ্মশানে পরিণত হয়েছিল। এই সময় রাজস্ব বৃদ্ধি করেছিল। ১ বছর খরা হয়েছিল, ১ বছর বন্যা হয়েছিল। তো সে সময়ে কৃষকদের খাজনা মুকুব করা দরকার ছিল। উপরন্তু মুকুব তো করেইনি, হ্যাঁ, কোম্পানি আরো রাজস্ব বাড়িয়ে দিয়েছিল, পার্সেন্টেজ বাড়িয়ে দিয়েছিল, যার ফলে ৭৬-এর মন্বন্তর অনেকটা কৃত্রিম, বহু গ্রাম শ্মশানে পরিণত হয়েছিল। ১/৩ মানুষ গ্রামে মারা গেছিল, কৃষিতে মানুষের সংখ্যা কমে গেল, উৎপাদনও কমে গেল, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এইভাবে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যাকে চালাতে লাগলো এবং তার টার্গেট গোটা ভারতবর্ষকে দখল করে নেওয়া। এবং ১৭৭২ সালে কোম্পানির পদ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল নবাব পদ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল। ১৭৭২ সালে নবাব পদের অবসান ঘটে। তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ব্রিটিশ পার্লামেন্ট একটা আইন পাস করে। সেই আইন হচ্ছে প্রথম চার্টার আইন। ১৭৭৩ সালে এটাকে রেগুলেটিং অ্যাক্টও বলা হয়। এই আইনের মাধ্যমে কোম্পানির হাতে শাসনের ভার দিয়ে দিল, যে কোম্পানি তুমি একটা আর বণিক না, তুমি শুধু অর্থনৈতিক ক্ষমতা না, পুরোটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক সব ক্ষমতায় তোমার হাতে দেওয়া হলো। আর নবাব থাকবে না, গভর্নর থাকবে। বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম গভর্নর হিসাবে নিযুক্ত করলো ইংরেজ সরকার। সেটা ইংরেজ সরকারের পক্ষে কোম্পানি সরকার, হ্যাঁ, কোম্পানি সরকার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার। সেই হলো বাংলার গভর্নর। আর এই ৭৩-এর আইনে, ১৭৭৩-এর সনদ আইনে বলা হলো যে বাংলার গভর্নর মানে সেই হবে গোটা ভারতের গভর্নর, ভারতের গভর্নর বলে আলাদা কিছু থাকবে না। এই আইন প্রতি ২০ বছর পর পর তৈরি হয়েছে। ১৭৭৩ দ্বিতীয় রেগুলেটিং আইন বা সনদ আইন, ১৭৯৩ তৃতীয়, ১৮১৩ চতুর্থ, ১৮৩৩ আর পঞ্চম ১৮৫৩। এই ৫টা সনদ আইন এর মাধ্যমে ব্রিটিশ সরকার কোম্পানির মাধ্যমে ভারতকে শাসন করেছে। ব্রিটিশ সরকার পরোক্ষভাবে কোম্পানিকে সামনে রেখে কোম্পানি, আর এই কোম্পানি ১০০ বছর শাসনকালে, অর্থাৎ ১৭৫৭তেই বলতে গেলে ১৭৫৭ থেকে ১৮৫৭, এই ১০০ বছর কোম্পানি শাসন ছিল। আর পরবর্তী ৯০ বছর, অর্থাৎ ১৮৫৭তে মহাবিদ্রোহ হলো। তখন ইংল্যান্ডের রানীমা ভিক্টোরিয়া ঘোষণা করলেন যে কোম্পানির হাতে আর শাসনভার রাখা যাবে না। কোম্পানি ব্যবসা ভালো বুঝে, কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে কোম্পানি দক্ষ নয়। তার কোম্পানির আমলে এত বড় একটা মহাবিদ্রোহ হয়ে গেল। তার আগে বিদ্রোহ হয়েছে, খুচখাচ বিদ্রোহ হয়েছে, কি খুচরো বিদ্রোহ হয়েছে। অবশ্য সাঁওতাল বিদ্রোহটা বড় বিদ্রোহ ছিল, চুয়ার বিদ্রোহ হয়েছে, বিভিন্ন সময়ে বিদ্রোহগুলি হয়েছে। তোমার সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে, কিন্তু সব থেকে বড় বিদ্রোহ হচ্ছে মহাবিদ্রোহ। এই বিদ্রোহ যদি হতেই থাকে, ভারতবর্ষের যে মানুষের মধ্যে যে একতা, ন্যাশনালিজম, সেটা কিন্তু মানা যায় না। আর আর লর্ড ডালহৌসি যে প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদী নীতিগুলি গ্রহণ করেছিলেন, সেটা ভারতীয় মানুষের সামাজিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে একটা আঘাত হয়েছে, সেগুলিকে প্রত্যাহার করে নিতে হবে। যেমন লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি, এটা কিন্তু সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। রাজার স্ত্রীর সন্তান না হলে সে পোষ্যপুত্র রাখতে পারত, তাই তো, পালিত পুত্র, দত্তপুত্র রাখতে পারত, সে অধিকারটা কেড়ে নিছে। তাহলে এখানে একটা ধর্মের উপরে আঘাত। তারপরে ১৮৫৬ সালে বিধবা বিবাহ আইন, হ্যাঁ, এই আইনের মাধ্যমে কি বলতো, সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে বিধবাদের বিবাহের আইন তৈরি করেছে। আর তোমার কি বলবো, লর্ড ক্যানিং, তাই তো,
গভর্নর লর্ড ক্যানিং। তাহলে এইগুলোর ব্যাপারে রানী বললেন যে এগুলোর ব্যাপারে মাথা না ঘামানোই ভালো, আর আর কোম্পানির শাসনের অবসান ঘটাতে হবে, নতুন করে পার্লামেন্টে আইন তৈরি করো তোমরা। সেই আইন হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন। আর ভারত শাসন আইনের মাধ্যমে আবারও 90 বছর ব্রিটিশ সরকার সরাসরি ভাবে শাসন করলো। ব্রিটিশ সরকার সচিব নিয়োগ করলো, সচিবের মাধ্যমে সেই আইনগুলো হলো 1858 সালে প্রথম ভারত শাসন আইন, 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এটাও কিন্তু ভারত শাসন আইন। 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাম হলো, এটাও ভারত শাসন আইন। 1909 সালে তোমার মর্লেমিন্টো সংস্কার আইন, এটাও মূলত ভারত শাসন আইন। আর 1919 সালে মন্টেগু সেন্সবুর আইন, এটাও ভারত শাসন আইন। 1935 সালে সরাসরি ভাবে ভারত শাসন আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। এই সমস্ত আইনগুলির মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতকে সরাসরি ভাবে শাসন করেছে, এবং ব্রিটিশ উপনিবেশিক শক্তি ভারতবর্ষে দীর্ঘ 190 বছর টিকে থাকে। এইবার দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হলো। দ্বিতীয় মহাযুদ্ধে অক্ষ শক্তির দেশ জার্মানি চরম ভাবে আঘাত করে ইংল্যান্ডকে। ইংল্যান্ডের মাজা ভেঙে দিয়েছিল, ইংল্যান্ডের অর্থনৈতিক সামরিক ক্ষমতাকে চুরমার করে দিয়েছিল। তখন ব্রিটিশ উপনিবেশিক শক্তি বুঝতে পেরেছিল যে আমাদের ভারতবর্ষের উপনিবেশকে আর ধরে রাখা সম্ভব নয়। আর পাশাপাশি আমেরিকা সুপার পাওয়ার স্টেটে পরিণত হয়েছে, তাই না? 1945 সালে পরমাণু বোমা আবিষ্কার করে নাগাসাকি হিরোশিমাতে বর্ষণ করেছে আমেরিকা। তাহলে আমেরিকার কথা, আমেরিকাও বলছে, ব্রিটিশ সরকার চার্চিলকে বলেছিলেন তুমি স্বাধীনতা দিয়ে দাও, কি এই কথা রুজভেল্ট বলেছিলেন। তারপরে পরবর্তীকালে ওই তোমার মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানও বলেছিলেন। তো ব্রিটিশ সরকারের শক্তি ক্ষীণ হয়েছিল, এটা ভারতবর্ষের নেতারা বুঝতে পেরেছিলেন, জাতীয় কংগ্রেসের নেতারা, মুসলিম লীগের নেতারা বুঝতে পেরেছিলেন। তাই তারা সশস্ত্র নৌ বিদ্রোহকে সাপোর্ট করেনি, আজাদ হিন্দ বাহিনীর সশস্ত্র লড়াইকে সাপোর্ট করেনি, এবং 46-এর তেভাগা আন্দোলন কেউ সমর্থন করেনি। এই সমস্ত আন্দোলন সশস্ত্র লড়াইয়ের মধ্যে দিয়ে ভারতের হয়তো স্বাধীনতা আসতো, কিন্তু এটাকে ভারতবর্ষের সমকালীন রাজনৈতিক নেতারা সমর্থন না করে ব্রিটিশ সরকারের যে কথা মতো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে 1946 সালে গণপরিষদ তৈরি করেছে। গণপরিষদ তৈরির মূল কথাই হলো আমাদের স্বাধীনতা আমরা দিয়ে দিব, তোমরা একটা নিজের সংবিধান তৈরি করো। একটা সেই সংবিধান তৈরির সংস্থা হলো গণপরিষদ। আবার এটাও ব্রিটিশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করে দিল ভারতের নেতাদের। সুতরাং এই সময়ে গণপরিষদের সদস্য কংগ্রেস, তারা কিন্তু 1946-এ যে দাঙ্গা হলো, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে এই দাঙ্গাতে, হিন্দু মুসলিম দাঙ্গাতে, ডাইরেক্ট অ্যাকশন অর্থাৎ হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা, এগুলিকে তারা গুরুত্ব দেয়নি। এই হলো ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের সংক্ষিপ্ত আলোচনা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে এলো এবং ব্রিটিশ সরকার পরবর্তীকালে ভারতে শাসনভার গ্রহণ করলো। আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। তাহলে আজকে সব থেকে বেশি গুরুত্ব দেবে যে আমি পরবর্তীকালে ব্রিটিশ সরকারের আধিপত্য সরকার পরিচালনা ভারতবর্ষে, এটা আমি শুধু আইনগুলো বলেছি, বিস্তারিত আলোচনা করিনি। আজকে মূলত সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের যে কারণ, সেগুলো বেশি মনে রাখবে বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।